অবুঝ ভালোবাসা গল্পের পার্ট 1। বিয়েটা ভালোই হয়েছে। আমি অনেক খুশি, কারণ তাসফিয়ার সাথে আমার বিয়েটা হয়েছে। মনের মাঝে অনেক সুখ নিয়ে বাসর ঘরে ঢুকছি, দেখি তাসফিয়া ঘুমটা দিয়ে দুই হাতে বিড়বিড় করে আল্লাহর কাছে মোনাজাত ধরছে। আমি পাশে গিয়ে বসছি। প্রায় 10 মিনিট ধরে বসে আছি, কিন্তু তাসফিয়ার মোনাজাত শেষ হচ্ছে না। মনে হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি চাচ্ছে। আমি বসা থেকে উঠতে যাব, ঠিক তখনই আমিন কথাটা শুনতে পেলাম। কিছুটা মনের ভিতরে স্থিরতা কাজ করছে। আবার তাসফিয়ার সামনে গিয়ে বসছি, আমি ঘুমটা ওঠাবো, ঠিক তখনই তাসফিয়া বলে, আমাকে বিয়ে করছেন কেন? তাসফিয়ার এমন প্রশ্ন শুনে আমি ঘুমটা আর উঠালাম না, তবে আমি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। তখন আবার বলে, কি হলো বলেন, কেন আমাকে বিয়ে করছেন? এবার নীরবতা ভেঙে উত্তর দিলাম। উত্তরটা একটু পরে দেই, তার আগে কিছু কথা বলতে চাই। তাসফিয়া বলল, হ্যাঁ বলেন, কি কথা বলতে চান? আমি বললাম, এতক্ষণ আল্লাহর কাছে মোনাজাত ধরে কি চেয়েছেন, আমি কি সেটা শুনতে পারি? তাসফিয়া বলল, তা দরকার নেই শোনার, তবে আল্লাহর কাছে যা চেয়েছি তা অবশ্যই পূরণ হবে। এখন বলেন, আপনি কেন আমাকে বিয়ে করছেন, আর আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম, যদি বলি আপনাকে ভালোবেসে বিয়ে করছি, তাহলে সবটা ভুল হবে, কারণ আমাদের বিয়েটা হচ্ছে পারিবারিক মাধ্যমে, আর সবাই আমার জন্য আপনাকে ভালো মনে করছে। আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ভালোই হবেন, তাই বিয়েটা করলাম। হয়তো কিছুটা সময় লাগবে, আমাদের দুজনকে দুইজনে বুঝতে হবে, আমাদের দুজনের মাধ্যমে বিশ্বাস রাখতে হবে। তাসফিয়া বলল, কিন্তু আমি আপনাকে এত সহজে বিশ্বাসটা করতে পারবো না। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, আজকের আগে আপনার সাথে আমার কোথাও কোনো সময় দেখা হয়েছে? আমি বললাম, না। তাসফিয়া বলল, আপনি আমাদের এলাকার বা পাড়ার প্রতিবেশীদের কেউ হন? আমি বললাম, তাও না। তাসফিয়া বলল, আপনি আমার স্কুল, কলেজ বা ফেসবুকের কোনো ফ্রেন্ড লিস্টে আছেন? আমি বললাম, কোনোটাতে নেই। তাহলে আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলেন? আমি বললাম, তাহলে এখন আমাকে কি করতে হবে আপনার বিশ্বাসের জন্য? তাসফিয়া বলল, আপনাকে কিছুই করতে হবে না, আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। আমাদের এই বিয়ের বন্ধনটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য জায়গাতে আর থাকবে না। আর যদি আপনার প্রতি বিশ্বাস চলে আসে, মানে আমি যদি আপনার হাতে আমার প্রাণটা তুলে দিতে দ্বিধাবোধ না করি, মানে আমি যদি বুঝতে পারি যে আমি নিরাপদ আপনার কাছে, তাহলে আপনার সাথে আমার সংসার হবে। আমি বললাম, আপনি কি নাটক, মুভি এসব একটু বেশি দেখছেন, তাই না? তাসফিয়া বলল, আপনি কি বলতে চাচ্ছেন তা একটু বুঝিয়ে বলেন। তবে উত্তরটা আমার কাছে আছে, কিন্তু এখন দিতেছি না, সময় হলে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা সময়টা কবে হবে তা তো শুনতে পারি? তখন তাসফিয়া বলল, যখন সময় হবে তখন তো প্রশ্নের উত্তর পেয়েই যাবেন। আর শুনেন, আমার উপর কোনো জোর জবরদস্তি চালাবেন না, কোনো রকম হুকুমজারি চালাবেন না। আর আমি যেই কাজটা করতে চাই, মানে যে কাজটা আমার ভালো লাগে, আমি সেটাই করব, আপনি না করতে পারবেন না। আমি বললাম, এই কথাগুলো বিয়ের আগে আমাকে জানাতে পারতেন, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরের কথা, আপনার দ্বারের কাছে দিয়েও হাঁটাফেরা করতাম না। তাসফিয়া বলল, বিয়ের আগে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কখনো সময়টা পেয়েছি কোথায়? আজকে তো দেখতে গিয়েছিলাম, আর আজকেই তো ঘরে বউ বানিয়ে নিয়ে এসেছি এই পেতনিটাকে। তাসফিয়া বলল, কি আমি পেতনি? আমার বান্ধবী নীলু আমাকে ঠিকই বলছে। আজকের বাসর ঘরের কথাটা, সেটা একদম সত্যি হয়েছে। আপনার বান্ধবী বাসর ঘর সম্পর্কে কি বলছে? আপনাকে বলতে যাব কেন? আর শুনেন, আপনাকে না বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। আমি বললাম, আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে নই, বরং আমার মতো একটা স্মার্ট এবং চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করছেন। মনে হয় প্রেম টেম করে ছেঁকা খাইছেন, তাই তো বাসর ঘরে আমার সাথে জাল মেটাচ্ছেন। দেখি অনেক হয়েছে আপনার বাহানা, আমাকে আপনার বিশ্বাস করতে হবে না। আজকে বাসর রাত, এই রাতে প্রতিটি স্বামী স্ত্রী যা যা করে আমরা তাই করব। আসেন আমার কাছে আসেন বলে তাসফিয়ার হাতটা ধরছি। তখনই তাসফিয়া এক টানে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, খবরদার, যদি আমার অনুমতি ছাড়া আমার শরীরে স্পর্শ করছেন, তাহলে আমি গেছাং করে দেব, আর আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। আমি বললাম, কি গেছাং করে দেবেন? তখনই কথাটা আমি বুঝতে পারছি, ছি, আপনি এত খারাপ মনের অধিকারী, আমি সেটা কখনো ভাবতে পারছি না। আমার ঘৃণা হচ্ছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আর হ্যাঁ, আপনাকে ভুল করেও আমি স্পর্শ করব না। অনেক হয়েছে, আপনার সাথে সংসার করার ইচ্ছাটা আমার নষ্ট হয়ে গেছে। আপনি যান, আপনার মতো খুশি হয়ে থাকেন, আমি আমার মতো। তাসফিয়া বলল, হ্যাঁ আমি খারাপ, আমার সাথে সংসার কেন করবেন? আমি জানি কেন আমাকে বিয়ে করছেন। আমি বললাম, কেন বিয়ে করছি? আর আমার কোনো ভাই বোন নেই, বাবার সব সম্পত্তি আছে, সবকিছু তো আমার নামে, তাই বিয়ে করছেন। আমি বললাম, আপনি তো অহংকারী, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। দেখি আপনি সরেন, আমি আপনার মুখ দেখতে চাই না, আমি এখন ঘুমাবো। ঘুমাবেন মানে? তখনই কিছুটা ভাব নিয়ে বলছি, তো কি করব? আর তখন তাসফিয়া এমন কথা বলছে শুনে আমি বসা থেকে উঠে গেছি। তাসফিয়া বলল, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি বললাম, মানে এখন কোথা থেকে খাবার নিয়ে আসবো? রাত বাজে 2টা, আর সবাই ঘুমিয়ে গেছে, আমি পারবো না, আপনি নিজে গিয়ে খেয়ে আসেন।
তাসফিয়া বলল, আপনার মাথা ঠিক আছে? আমি নতুন বউ, আর আজকে এই বাড়িতে আসছি, ভালো করে সিঁড়িটাও চেনা হলো না, আর আমি গিয়ে রান্নাঘর থেকে খাবার খেয়ে আসবো। আমি বললাম, তাহলে আমি কোথা থেকে আপনার জন্য খাবার আনবো? তাছাড়া আমাকে যদি কেউ এত রাতে খাবারের ঘরে দেখে তাহলে সবাই সকালে আমাকে নিয়ে মজা করবে। তাসফিয়া বলল, আমার না অনেক খিদা লাগছে, একটু বেশি খিদা লাগছে, আমি সহ্য করতে পারছি না, প্লিজ একটু ব্যবস্থা করে দেন। আমি বললাম, প্রথম দিনে আপনি আমাকে যা খেলা দেখাচ্ছেন মনে হচ্ছে বাকি জীবনটা তেজপাতা ছাড়া কোনো কিছুই হবে না। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসতেছি। তাসফিয়াকে রেখে দরজাটা খুলে বাহিরে চলে গেলাম। বাহিরে গিয়ে দেখি সব লাইট বন্ধ করা। আমি মোবাইলের আলোতে রান্নাঘরের দিকে হাঁটছি। অনেক কষ্টে খাবারগুলো খুঁজে পেলাম, ওর জন্য খাবার নিলাম, তাড়াতাড়ি করে রুমের দিকে চলে আসছি। তখনই রুমে ঢুকতে যাব, তখনই ভিতর থেকে শুনতে পেলাম, আরে জানো, তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি এই বোকা ছেলেটাকে কি করে শায়েস্তা করি। আমাকে এখন পর্যন্ত ভালো করে দেখতেও পারিনি, আর স্পর্শ তো দূরের কথা। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে থাকো, আগামীকাল কলেজে আমাদের দেখা হবে, কেমন? আমি প্লেট হাতে রুমে ঢুকছি, আর তাসফিয়া আমাকে দেখে তুতলিয়ে তুতলিয়ে বলল, খাবার পেয়েছেন? দেন, আমার অনেক খিদা লাগছে। তখন তাসফিয়া বলল, বারে প্লেট দিচ্ছেন, আমাকে আপনি খাইয়ে দেন। আমি বললাম, না, সেটা আমি পারবো না, আপনার হাত আছে। তাসফিয়া বলল, আছে, কিন্তু গহনাগাটি খুলতে হবে, আর এখন ওয়াশরুমে যেতে পারবো না, প্লিজ খাইয়ে দেন। আমি বললাম, ঠিক আছে, ঘুমটা উঠান। তখনই তাসফিয়া তার ঘুমটা উঠাইছে। বাহ, তাসফিয়াকে বউ সাজে একটু বেশি সুন্দর লাগছে। আমি তাসফিয়াকে খাইয়ে দিতে লাগলাম। তাসফিয়া খেতেছে, পানি খাইয়া কইল, আমি আর খাইতাম না। আমিও চুপচাপ সেখান থেকে চলে যাই। ওয়াশরুমে গিয়ে দুই হাত ধুয়ে আসি, দেখি তাসফিয়া ঘুমিয়ে বিভোর হয়ে আছে। আমি তাসফিয়ার কপালে ছোট করে একটা কিস করে ওই পাশে শুয়ে পড়ছি। আরে, আমি তো আমার পরিচয়টা দিলাম না, আমি ছোট করে আমার পরিচয়টা দিই, কেমন? আমি আল মোহাম্মদ সৌরভ, একটা ছোট কোম্পানিতে চাকরি করি। আব্বু আম্মু বড় ভাই, তবে ভাইয়া তার বউ নিয়ে অন্য কোথাও থাকে, আর আপুর বিয়ে হয়েছে, এখন ঘুমাই, বাকি কথা আগামীকাল বলবো, কাল সকালে। দেখতে দেখতে সকালটাও হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠলাম, তাও আবার ফজরের আজান শুনে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া এখনো শুয়ে আছে, তবে ওর শাড়িটা সরে গেছে। আমি চাদরটা টেনে এর উপরে দিলাম, তখনই মহারানী লাফ মেরে উঠে বসে পড়ে। কি করছেন আপনি? আমি বললাম, কিছু না, চাদরটা আপনার শরীরের উপরে দিতে চাচ্ছিলাম। তাসফিয়া বলল, আমার তো মনে হচ্ছে অন্য কিছু, নিজের জন্য আপনাকে কোনোভাবেই নিরাপদ মনে হচ্ছে না। আমি বললাম, দেখেন, আমি আপনার স্বামী। তাসফিয়া বলল, আমি কিন্তু এখনো আপনাকে বিশ্বাস করিনি, আর হ্যাঁ, নিজের চোখে হেফাজতে রাখবেন, আর শুনেন, আমার থেকে সবসময় এক হাত দূরে থাকবেন, কেমন? কথাগুলো বলে তখনই তাসফিয়া ঘাটের উপর থেকে তাড়াহুড়া করে নামতেছিল, আর টুপুস করে নিচে পড়ে যায়। আমার ইচ্ছে হয়েছিল তাকে ধরার জন্য, কিন্তু আমি ধরিনি। তখনই তাসফিয়া বলল, আপনি দেখছেন আমি পড়ে যাচ্ছি, তাও আমাকে ধরেননি কেন? আমি বললাম, কারণ আমার বাবা ডাক শোনার অনেক ইচ্ছা আছে, তাই আপনাকে স্পর্শ করিনি। কথাটা বলে রুম থেকে বের হয়ে আসতেছি, ঠিক তখনই তাসফিয়া বলে, কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমি বললাম, বাবা ডাক শোনার জন্য আমার ইচ্ছে, আপনাকে স্পর্শ করলে তো গেচাং করে কেটে দেবেন, আর আমি বাবা ডাক কখনো শুনতে পারবো না, তাই মূলত আমি আপনাকে স্পর্শ করলাম না। তখন তাসফিয়া বলল, আপনি আমার কেমন বর? আপনার এত সুন্দর একটা বউ নিচে পড়ে গেছে, আর আপনি কিনা আমাকে রেখে চলে যাচ্ছেন। যদি আমার কোমরটা ভাঙে তাহলে নির্ঘাত আপনি কখনো আর বাবা ডাক শুনতে পারবেন না। আর হ্যাঁ, আমি কিন্তু নিজেকে আপনার থেকে অনেকটাই বিরত রাখবো। আমি বললাম, মানে কি? তোমাকে স্পর্শ করিনি, তাহলে বাবা ডাক শুনতে পারবো না কেন? তাসফিয়া বলল, আমার কোমর ভাঙলে আমি মা ডাক শুনতে পারবো না, আর আপনি বাবা ডাক শুনবেন কি করে? আমি বললাম, আমি কি আপনাকে ঘেচাং করে কেটে দিয়েছি নাকি? তাসফিয়া বলল, এই উল্টাপাল্টা কি বলছো এসব? একদম সত্যি ঘেচাং করে কেটে দেব। সত্যিতেই আমার কোমরটা বুঝি গেছে রে। কোথায় এখন এসে আমাকে টেনে তুলবে? না, উনি বাবা ডাক শোনার জন্য এখান থেকে চলে যাচ্ছে। কি হলো, এখন হেবলার মতো দাঁড়িয়ে না থেকে আমাকে টেনে তুলো। আমি বললাম, যেহেতু অনুমতি দিছো, সেজন্য আমি তোমাকে স্পর্শ করতে পারি। তাসফিয়াকে টেনে তুলছি, তাসফিয়াকে খাটের উপর বসালাম। আচ্ছা, আপনি কি একটু বেশি ব্যথা পেয়েছেন? তাসফিয়া বলল, এবার আমার হাতটা ছাড়েন। আমি বললাম, সরি, ছেড়ে দিয়েছি, এবার বলেন। তাসফিয়া বলল, আমি যদি আপনাকে একটা আশা দিতে পারতাম তাহলে বুঝতেন আমি কতটুক ব্যথা পেয়েছি। আপনার একটু দয়া হলো না আমার প্রতি। আমি পড়ে গেছি, আপনি আমাকে ধরলেন না। আমি বললাম, একথা তো তোমাকে আগেও বললাম, কারণ আমি যদি ভুল করে তোমাকে স্পর্শ করি তাহলে তো আমার ভবিষ্যৎ শেষ, আর কখনো বাবা ডাক শুনতে পারবো না। তখন তাসফিয়া বলল, এখন যদি আমি পড়ে যাই তাহলে আমাকে ধরবেন, না হলে শুধু বাবা ডাক না, জীবনেও কারো ডাক আপনি শুনতে পারবেন না। মানে? তখন তাসফিয়া বলল, একদম খুন করে ফেলবো।
আর আমি অন্য ছেলের সাথে বিয়ে করে সংসার করব। এখন আপনি আমার সামনে থেকে যান, তা না হলে কিন্তু সত্যি গুণ করব। তাসফিয়া আরো বলল, আমি কিন্তু আপনার থেকে কম করেও 5 থেকে 6 বছরের ছোট হব, কিন্তু আপনি আমাকে আপনি করে বলেন। আমি চাই আপনি যেন আমাকে তুমি করে বলেন। আমি বললাম ঠিক আছে। আচ্ছা, আপনার বংশের কেউ কি জেল খাটছে, খুনের আসামি হয়েছে নাকি? তাসফিয়া বলল, তবে রে, সত্যি সত্যি খুন করব বলে আমার দিকে এগিয়ে আসতে চাইলো। আমি সোজা দৌড়ে রুম থেকে বের হয়ে আসছি। মনে মনে বললাম, কেমন মেয়ে বিয়ে করলাম, কথায় কথায় গুণ করতে চাচ্ছে আর গেছেন করে কেটে দিতে চাই। মনে হচ্ছে বেশি একটা সুবিধার হবে না, একটু সাবধানে থাকতে হবে ওই মায়ের কাছ থেকে। তখনই আম্মু এসে বলে, সৌরভ, বিড়বিড় করে কি বলছিস? তাসফিয়া কোথায়? আমি বললাম, তেমন কিছু না। আর তাসফিয়া মনে হচ্ছে ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে। আম্মু বলল, ও আচ্ছা, আসুন। তাসফিয়া অনেক ভালো একটা মেয়ে, ওকে সারা জীবন সুখে রাখবি। এই কথাটা তুই আমাকে দে, সারা জীবন সুখে রাখবো মানে? এই মেয়ে তো আমাকে কথায় কথায় খুন করতে চাই, আর মনে হচ্ছে আজকে কলেজে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাবে। মনে মনে কথাগুলো বলছি। তখনই আম্মু বলল, কিরে কি ভাবছিস? বল, তাসফিয়াকে কি সুখে রাখবি? আমি বললাম, হ্যাঁ রাখবো, যতদিন আমার কাছে থাকবে ততদিন। আম্মু বলল, আমি তাসফিয়া আমাকে কথা দিয়েছি তুই তাসফিয়াকে অনেক সুখে রাখবি, আর তুই আমাকে কথা দিয়েছিস। এবার আমি নিশ্চিত থাকতে পারবো। আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি তাসফিয়াকে অনেক সুখে রাখবো। দেখো, তাসফিয়া খুব ভালো থাকবে। তখনই দেখি তাসফিয়া সাদা একটা লেহেঙ্গা পরে, মনে হচ্ছে আসমান থেকে সাদা একটা পরী আমার সামনে আসছে। আমি হা করে তাকিয়ে আছি। তখনই তাসফিয়া এসে আমাকে হালকা একটা ধাক্কা দিয়ে বলে, এই এমন করে তাকিয়ে আছেন কেন? মশা ঢুকবে তো। আমি বললাম, আম্মু তুমি দেখছো তোমার বৌমা কি বলে? আম্মু বলল, তাসফিয়া তো ঠিকই বলছে। হা করে কি দেখছিস? তখন আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরের পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি লক্ষ্য করছি অনেকে ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না। আমি চাই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা একটা করে লাইক করবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা গল্প নিয়ে আসি। তো ভালো থাকবেন, নিজেকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।